বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, আমাদের বৈষম্যের শুরু আছে, শেষ নাই। এই বৈষম্যগুলো দূরীকরণ কিভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা পণ করেছি। আমরা যত ধরনের চেষ্টা তদবির করতে হয় তা করব। করার পর যদি কাজে না আসে, আপনারা যেমনটা চাচ্ছেন আমরাও তেমনটাই করব। এটাই হলো আমাদের লক্ষ্য। তবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বয়স হয়েছে মাত্র 1 মাস পেরিয়ে কয়েকদিন। অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং বিগত সরকারের নিয়োগ দেওয়া লোকগুলো পদে পদে আছে বিধায় এই মুহূর্তে আমরা যা চাচ্ছি তদনগত তা হবে কি না, এটাও একটা বিচার্য বিষয়। আজকে দীর্ঘক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টারও অধিক, 1.5 ঘন্টা যাবৎ যে বিষয়গুলো উত্থাপন করেছি, কোনো প্রকার রাগ ঢাক মেনটেন না করে যা নাকি সরাসরি বলা যায়, আপনাদের মনে যা চাওয়া সবগুলো কথা উত্থাপন করেছি এবং উনি ধৈর্য সহকারে শুনেছেন আর আমাদের বিষয়ে উনি একমত পোষণ করেছেন। আমাদেরকে কিছু পলিসি বাতলে দিয়েছেন, এইভাবে এগোন, আমিও আপনাদের জন্য সহযোগিতা করব। এই কথা বলা অবস্থায় কয়েকটা জায়গায়ও ফোন দিয়েছে আমাদের বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি কি ব্যবস্থা দূরীকরণ করা যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমরা যথেষ্ট বুদ্ধিমত্তার অধিকার রাখি। এই মুহূর্তে অর্থনৈতিক বিষয়গুলো আদায় হয়ে যাবে এমনটা আশা করা কতটুকু সমীচীন এটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি। তবে অর্থনৈতিক বিষয় থেকে সরে আসব বা সরে আসছি তা নয়। যখন ওনারা আমাদেরকে একটা স্পেস দিয়েছেন, কথা বলেছেন যে অর্থনৈতিক বিষয়গুলো তো এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কঠিন, অর্থ ছাড়া যে বিষয়গুলো আছে তা কি বলা যাবে, তখন আমি এক এক করে প্রত্যেকটা বিষয় এখানে উপস্থাপন করেছি। আমাদের সংগঠনের আরও 2 জন নেতা এখানে উপস্থিত ছিলেন। শুরুটাই করেছি যে স্বাধীনতার 52 বছর পেরিয়ে আজ 53 বছর, এখনও শিক্ষকরা মাথা থেকে পা পর্যন্ত বৈষম্যে ভরা। যে বৈষম্যটা দূরীকরণ করতে পারে সরকার তার সদিচ্ছা থাকলে, আর যদি সরকার সেই সদিচ্ছা পোষণ করে, আমরা যারা শিক্ষক আমরা আপনাদেরকে হিসাব নিকাশ দিয়ে তা বুঝিয়ে দিতে চাই। আপনারা যদি আমাদের সমস্যা নিয়ে আমলাদের সাথে পরামর্শ করেন, তাদের কাছ থেকে কখনোই পজিটিভ রেজাল্ট আসবে না। পজিটিভ রেজাল্ট পেতে চাইলে যারা আমরা ভুক্তভোগী শিক্ষক এবং আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, জানি বিষয়গুলো, আমরা আপনাদের কাছে তা তুলে ধরব। পাই টু পাই জাতীয়করণ করতে সরকারের কোনো বিনিয়োগ করতে হবে না, আর যদি করতে হয় যত সামান্য করতে হবে প্রাথমিক পর্যায়ে। পরবর্তী বছর থেকে সরকার তা থেকে একটা রাজস্ব কোষাগারে তার আয় যাবে। যদি প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো সরকার যদি বা আয়গুলো যদি সরকার তার নিজস্ব কোষাগারে নিয়ে যায়। উদাহরণস্বরূপ তুলে ধরেছি, 2013 সালে 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকার জাতীয়করণ করেছে, যাদের 1 টাকাও আয় ছিল না। কিন্তু আমরা কিন্তু ডিম পাড়া হাঁস, মানে আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে মাসে আয় হয়, সে আয়গুলো ম্যানেজিং কমিটির কারণে বা অন্যান্যদের কারণে এটা ব্যাহত হয়ে যায়, সরকারি কোষাগারে যায় না। এখন আমাদের এই আয়গুলো যদি সরকার তার নিজস্ব কোষাগারে নেয়, তাহলে জাতীয়করণ করতে সরকারের কোনো টাকা বিনিয়োগ করতে হয় না। তখন হিসাব নিকাশটা পাই টু পাই আমরা যা করে নিয়েছি তা দেখিয়েছি। তারপর উনি বললেন, স্যার অর্থ লাগে না বিষয়গুলো, এগুলো তুলে ধরেন। তারপর বললাম যে স্যার বদলি যে বিষয়টা, বদলির জন্য কি কোনো অর্থ লাগে? লাগে না। কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা বদলির বিষয়ে পজিটিভ মনোভাব পোষণ করার পরেও সচিবালয়ে যাওয়ার পর দেখা গেল তারা ভিন্ন ভাষায় কথা বলে, তারা ভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে, যা দ্বারা নাকি আমরা ভাবতে পারি যে বদলি তারা দিচ্ছে না। এখন বদলিটা করলে কি সুবিধা কি অসুবিধা তাও তুলে ধরেছে। এক তো হলো ম্যানেজিং কমিটির আন্ডারে থেকে শিক্ষকরা তাদের নিজ বলয়ে পাখা মেলে উঠতে পারে না, তাদেরকে কথায় কথায় শোকজ বা তারা
অনেক সময় অনৈতিক কাজ করতেও তারা বাধ্য হয়, শুধু প্রতিষ্ঠান প্রদান না, এমনটা কি সহকারী শিক্ষকদেরকেও করতে বাধ্য করে। যেমন পরীক্ষার সময় অনৈতিক পথ অবলম্বন করা, বিভিন্ন ধরনের এই বিষয়গুলো তুলে ধরেছি। তারপর বলেছি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেওয়ার কারণে শিক্ষকরা তাদের এনটিআরসি এর সনদ রক্ষার্থে দূর দূরান্তে তারা আবেদন করেছে। এখন 12,500 টাকা দিয়ে 4 বা 5 বা 6 সদস্যের সংসারে কিভাবে 4 হয় তাও বুঝিয়েছি। স্বামী স্ত্রী 2 জন, মা বাবা 2 জন, 4 জন। আর যদি তার সন্তান একটা থাকে তাহলে 5 জন, আর যদি সন্তান 2টা থাকে তাহলে 6 জন। এই 6 সদস্যের সংসার 12,500 টাকা দিয়ে কিভাবে চলে আপনারা কাইন্ডলি একটু বলবেন। তখন বলল, আমাদের সাথে একমত পোষণ করেছে এবং বদলির বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কয়েকটা জায়গায় ফোন দিয়েছে। তারপর আসেন, বলেছি ইএফটির কথা। ইএফটি যদি চালু করা হয় তাহলে ম্যানেজিং কমিটি বা ম্যানেজিং কমিটির সদস্যদের বা অন্যান্যদের দৌরাত্ম্য কমবে। সরকারিরা যেভাবে তাদের বেতন ভাতা দিয়ে তাদের অ্যাকাউন্টে চলে যায়, আমাদেরও অ্যাকাউন্টে যাবে। উদাহরণস্বরূপ তুলে ধরেছি কিছু কিছু জায়গা, সব জায়গায় নয়, যে ম্যানেজিং কমিটির সভাপতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার ওয়াইফাইয়ের কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তখন বলেছি যে কিছু কিছু জায়গা ম্যানেজিং কমিটির সভাপতি বেতন বিলে স্বাক্ষর দেন না যদি শিক্ষকরা তাকে কমিশন না দেয়। এটা বাংলাদেশে কিভাবে হতে পারে এই বিষয়টা তুলে ধরেছি। তারপর সবচেয়ে বেশি যে বিষয়টা আমলে নিয়েছে, ম্যানেজিং কমিটির ক্ষমতা কিভাবে খর্ব করা যায় বা ম্যানেজিং কমিটি বাতিল করা যায় কিনা, এই বিষয় নিয়েও কথা বলেছে এবং একমত পোষণ করেছেন এবং সেই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তাও বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, পাশাপাশি বলেছি যে আমাদের সরকারিরা তাদের বেতনের 45%, শহরে যারা থাকে 50 বা তার অধিক তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা তো সেই সুযোগটা পাচ্ছি না। তখন বলল যে এই অর্থনৈতিক বিষয়টা কি বর্তমান প্রেক্ষাপটে সম্ভব, আপনি কি বলেন? তখন বললাম, প্রতিষ্ঠানের আয়গুলো যদি আপনারা নিয়ে যাওয়ার জন্য শুধু একটা প্রজ্ঞাপন দেন তাহলে কিন্তু সরকার তা থেকে এই শিক্ষকদেরকে দিতে পারে। তারপর বলল যে আচ্ছা ঠিক আছে। এরপর প্রত্যেকটা বিষয়, মানে শিক্ষকদের যতগুলো বৈষম্য আছে, ধরেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে 1.5 ঘন্টা যাবৎ আলাপ আলোচনা করার ফলে কি কথাটা বাদ থাকতে পারে বলেন? পদে পদে বৈষম্য, তারপর শিক্ষক হয়রানি, প্রত্যেকটা বিষয় উঠে এসেছে। তাদেরকে এই বিষয়গুলো অবহিত করেছি এবং তারা বিষয়টা গুরুত্ব সহকারে শুনে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছেন এবং আমাদেরকে কিছু কর্মপন্থা বাতলে দিয়েছেন, এইভাবে এগুন আপনারা। তারপর শেষমেশ এই কথা বলেছি যে স্যার, এই যে ধরেন শিক্ষা কমিশন, 6টা ক্ষেত্রে কমিশন গঠন করা হয়েছে সংস্কার করার জন্য। আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে শিক্ষাটাকে কি গুরুত্বহীন মনে করেন তারা? শিক্ষা সংস্কারের জন্য কেন কমিটি গঠন করা হলো না? তখন বলল যে হ্যাঁ করা হবে, খুব দ্রুতই তা করা হবে। তার মানে এমন কোনো প্রশ্ন নাই যে তাদেরকে করি নাই, সবগুলো প্রশ্ন করেছি এবং আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। এবং কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতেও আসবে, পত্রিকাতেও আসবে এই বিষয়গুলো। এবং হয়তোবা এই মুহূর্তে আর্থিক কোনো খবর নাও আসলে আমাদের কিন্তু অনার্থিক যে বিষয়গুলো আছে, যেগুলো পেলে আমরা অন্ততপক্ষে সরকারকে কৃতজ্ঞতা জানাবো, এই বিষয়গুলো যদি তারা ব্যবস্থা নেয় তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এই কথাটা জানিয়েছি। তারা বলছে যে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আগামীকালও হয়তোবা যেতে পারি, যদি আমরা সেই সুযোগটা করতে পারি। ইনশাল্লাহ আমরা আমাদের বৈষম্য দূরীকরণের জন্য যত ধরনের চেষ্টা তদবির করা দরকার সবই করেছি। আর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার জন্য আমরা লিঙ্ক লাগিয়েছি। এখন পর্যন্ত আমরা সেই রাস্তা পাই নাই, পাবো ইনশাল্লাহ, কারণ মাত্র তো তারা এসেছেন। আমরা অবশ্যই সাক্ষাৎ করতে পারবো এবং সাক্ষাৎ করে আমাদের বৈষম্যের বিষয় নিয়ে যদি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো জানান দিতে পারি, আশা করি যে আমাদের এই সমস্যার সমাধান হবে। তাছাড়া যাদেরকে বললে আমাদের কাজ হবে তাদের কাছেই আমরা দৌড়াচ্ছি। হয়তোবা বলবেন যে স্যার কেন প্রচার করলেন না, কী করলেন না? কিছু সমস্যা আছে বলেই করি নাই, সব কিছু রাগঢাক করে করতে হয় না। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যা যা করা দরকার সবই করছি। বদলির বিষয়ে কথা বলেছি, ইএফটির বিষয়ে কথা বলেছি এবং আমাদের আদালতের যে তিনটা রায় আছে বদলি সংক্রান্ত বিষয়ে আছে। তারপর আমাদের অতিরিক্ত 4% কর্তনের বিষয় আছে, চাকরি পরবর্তী পেনশনের বিষয় আছে, সব বিষয় নিয়ে কথা বলেছি। প্রত্যেকটা বিষয়ে তারা অনার্থিক যে বিষয়গুলো আছে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং তার সমাধান
করবেন এবং কিছুটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন। যেমনটা এর আগে আমরা যখন সাক্ষাৎ করেছিলাম, কিছুদিন আগে আমরা যখন দেখা করেছিলাম, পরের দিনই কিন্তু শিক্ষক পদত্যাগের যে বিষয়টা আছে তার একটা কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছিল। এবারও যে আমরা গিয়েছি তার একটা আপডেট হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন এবং তার জন্য আমরা পিছনে লেগে থাকব। শেষমেশ এই কথাও বলেছি যে প্রত্যেকটা সরকার ক্ষমতায় এসে আমাদেরকে শুধু আশার বাণী শোনায়, কিন্তু বাস্তবায়ন হয় না। যদি আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে কোনো প্রকার কোনো সুসংবাদ যদি আমরা না পাই, আমরা কিন্তু তাহলে রাজপথেও নামব। তখন বললো যে এই মুহূর্তে না, এবং বদলি প্রত্যাশী ভাইয়েরা তারা 22 তারিখের পরে অনশনে যাবে, এই কথাটাও কিন্তু বলেছি যে বদলি দিতে একটা টাকাও লাগে না, শুধুমাত্র সদিচ্ছা পোষণ করলেই হয়। এই পরবর্তী যে শিক্ষক নিয়োগের একটা সার্কুলার আসবে, তার আগে যদি একটা পুরাতন শিক্ষকদেরকে, ইন্ডেক্সধারী শিক্ষকদেরকে যদি একটি বদলির প্রজ্ঞাপন দেয়, তাহলে তারা নিজ নিজ এলাকায় আসতে পারে। নিজ নিজ এলাকায় আসলে সুবিধা কি, এই মুহূর্তে যেহেতু আপনারা বেতন বৃদ্ধি করতে পারছেন না, অন্ততপক্ষে তার নিজ এলাকায় আসলে তার স্ত্রী সন্তান নিয়ে বাঁচতে পারে। কেউ আছে বাবা মা অসুস্থ, কেউ আছে স্ত্রী থাকে এক জায়গায়, সন্তান থাকে আরেক জায়গায়, বাবা থাকেন আরেক জায়গায়, এই সমস্যাগুলোর সমাধান হয়। তখন অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনেছেন। এখন আপনারা বলবেন যে স্যার এই ধরনের অত্যন্ত গুরুত্ব সহকারে তো আগেও শুনেছিল, আগের কথাগুলো তো কাজ হয় নাই। এই কথাটাও আমি বলে আসছি যে প্রত্যেকটা সরকার আসার পরেই শিক্ষকদেরকে অনেক সুন্দর সুন্দর মুখরোচক কথা বলে, কিন্তু বাস্তবায়ন হয় না। যদি বাস্তবায়ন না হয় আমরা কিন্তু রাজপথে নামবো। তখন বলল যে স্যার আমাদেরকে একটু সময় দেন, আমরা করব। এবং আপনি তো দেখলেন যে কয়েকটা জায়গায় আমি কথা বলেছি। তো আশা করি যে ইনশাল্লাহ আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণের জন্য ব্যবস্থা নেবেন, অনার্থিক বিষয়গুলো। আর আর্থিক বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, ওনাদের সাথেও কথা বলেছি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে যেহেতু উৎসব ভাতা বছরে 2 বার, এটা দিতে কত টাকা লাগে, শিক্ষকরা 3175 টাকা দিয়ে কিভাবে উৎসব উদযাপন করে, এই বিষয়টা বলেছি। আরও কিছু যৌক্তিকতা তুলে ধরেছি, যারা নাকি আমাকে দেখেন বা শুনেন আপনারা দেখে থাকবেন যে শিক্ষকদের বৈষম্যগুলো আমি কিভাবে তুলে ধরি। যে একজন দিনমজুর অথবা একজন রিক্সা চালক দৈনিক কত টাকা আয় করে, ন্যূনতম 800 থেকে 1500 টাকা। কিন্তু একজন জাতীয় মেধা তালিকায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক বা জাতির বিবেক যাদেরকে আমরা বলি, যারা শিক্ষকতা করতে করতে আজকে বার্ধক্যে চলে আসছে, তাদের যদি দৈনিক আয় 425 টাকা হয়, তাহলে তারা কিভাবে চলবে, এই বিষয়টাও গুরুত্ব দিয়েছে। তখন বলেছে আর্থিক বিষয়গুলো দেখার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু অনার্থিক যে বিষয়গুলো বলেছেন এবং আপনারা যে বলেছেন যে জাতীয়করণ করলে টাকা লাগবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং এই কথা বলে এসেছি যে আলাপ আলোচনা করার সময় অবশ্যই যেন শিক্ষকরা থাকে। এর আগে বিগত সরকার আলোচনা করেছে এসি রুমে বসে, আমরা যারা ভুক্তভোগী শিক্ষক আমাদেরকে রাখে নাই। বলেছি কর্মচারীর সমস্যা আমি সবটা জানি না, আমি সহকারী শিক্ষক, আমার বিষয়টা আমি জানি। একজন প্রধান শিক্ষকের সমস্যা আমি জানি না, জানলেও অল্প একটু জানি। একজন লেকচারারের বিষয়টা আমি জানি না, একজন অধ্যক্ষ উপাধ্যক্ষের বিষয়টা আমি জানি না, একজন মাদ্রাসা শিক্ষকের সমস্যা আমি ততটা জানি না। তাহলে প্রত্যেকটা সেক্টর থেকে 2 জন বা তার অধিক লোক নিয়ে আপনারা অবশ্যই বসবেন। সমাধান করার আগে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শও পাবেন, সমস্যাগুলো জানতে পারবেন। তারা একমত পোষণ করেছেন এবং এগুলো দূরীকরণের বিষয়ে তারা পদক্ষেপ নেবেন বলে বলেছেন। এই চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আরও দূর এগিয়ে যেতে পারবো। হতাশ হওয়ার কিছু নেই। স্যার এখনই আন্দোলনে নামেন, এই বিষয়টা না। আজকে কিন্তু এই বিষয়টাও স্পষ্ট করেছি যে আমরা একটু নির্ধারিত সময় দিতে চাই আপনাদেরকে। দেওয়ার পর অনার্থিক বিষয়গুলো যদি আপনারা পূরণ না করেন, তাহলে বুঝবো আপনারা আমাদের বিষয়ে কোনো গুরুত্বই দেন না। যেমন বদলি দিতে কোনো অর্থ লাগে না, ইএফটি চালু করতে কোনো অর্থ লাগে না, ম্যানেজিং কমিটি বিলুপ্ত করতে কোনো অর্থ লাগে না। এই বিষয়গুলো যখন বললাম তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং খুব দ্রুতই আদালতের রায়গুলো নিয়ে একজন হেভি ওয়েট মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিষয়গুলো জানান দিব এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও বসতে পারবো। কনফিডেন্টলি কথাটা বলছি। আমাদের যে রাস্তা তৈরি হয়েছে এবং আমাদের পক্ষে কাজ করার জন্য আমাদের ছাত্ররাও আছে এবং ছাত্রর বাবারাও আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।